বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গবেষণা প্রতিষ্ঠান জি9-এর সাধারণ সম্পাদক ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং সেই সঙ্গে এই মুহূর্তে ঝালকাঠির একটি আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার মঈন ফিরোজী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, নির্বাচনের আর এক মাসও বাকি নেই, কিন্তু নির্বাচনকে ঘিরে এখনও অনেক ধোঁয়াটে ভাব আছে এবং কি কি চ্যালেঞ্জ আসলে নির্বাচনকে সামনে রেখে দেখেন আপনারা বাংলাদেশের জনগণের সামনে, রাজনৈতিক দলগুলোর সামনে, প্রার্থীদের সামনে, ভোটারদের সামনে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, নির্বাচন কমিশন এবং সরকারের সামনে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে আমার সঙ্গে আলোচক হিসেবে মঈন ফিরোজী ভাই আছেন, আপনার জন্য শুভেচ্ছা রইল এবং যারা দেখছেন তাদের জন্য শুভেচ্ছা। বাংলাদেশের এইবারের নির্বাচনটা অন্য বিভিন্ন নির্বাচনের তুলনায় একটু আলাদা, যে কারণে নর্মালি বাংলাদেশের মতো একটা সমস্যা সংকুল দেশে, ওভার পপুলেটেড দেশে, নানান রকম রাজনৈতিক মেরুকরণের দেশে যেরকম কমন কিছু চ্যালেঞ্জ থাকে সেগুলি এইবারও আছে। সেটা হচ্ছে জনপ্রত্যাশা ধারণ করতে পারা রাজনৈতিক দলের জন্য, ভোটারদেরকে কেন্দ্রে আনা, আইনশৃঙ্খলা রক্ষা করা, এইসব কমন যেসব চ্যালেঞ্জ ছিল সেগুলি অন্যান্য বা সবসময় যা থাকে কমন এবারও আছে। অনেকটা আমরা বলি যে সার্জারি করতে গেলে রোগীর শরীরের যেখানেই কাটা হোক বা তাকে অজ্ঞান করা হলে কমন কিছু ঝুঁকি তো থাকেই, সেটা সেজন্য বন্ডে সই নেওয়া হয় যে আমার রোগীকে অজ্ঞান করলে এই সমস্যা হলে দেয় না। কিন্তু তারপরও ব্রেনের সার্জারি হলে একরকমের বেশি ঝুঁকি, হেড নেক সার্জারি হলে একরকম, পেটের হলে একরকম। ঠিক এইবারের নির্বাচনটায় স্পেসিফিক ওইরকম কিছু ঝুঁকি বাড়তি আছে। সেই বাড়তি ঝুঁকিটা হচ্ছে এই যে এইবার আওয়ামী লীগের মতো একটি অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা পলিটিক্যাল পার্টি, যারা স্ট্রিট ভায়োলেন্সে সবসময় ওস্তাদির পরিচয় দিতে জানে, এরকম একটা দল, তারা বাংলাদেশের 16 বছর ফ্যাসিবাদী কায়দায় দেশ চালিয়ে, গণহত্যা চালিয়ে পতিত হয়ে পলাতক। কিন্তু এই পলাতকের সংখ্যাটা খুব মিনিমাম, হাতে গোনা কিছু লোক পালিয়ে গেছে, বাকি তাদের সব নেতাকর্মী দেশে আছে। তাদের অবৈধ টাকা যে লুটপাট করে যে টাকা বানিয়েছে এই 16 বছর ধরে, সেই টাকার দেশে আছে, কিছু বিদেশে পাচার হলো, বিদেশ থেকে সেই টাকা আনাও এখন মুহূর্তের ব্যাপার। ফলে তাদের হাতে তাদের এই ম্যান পাওয়ার এবং এই টাকাটা তাদের হাতে রয়ে গেছে। নির্বাচনের সময় আওয়ামী লীগের স্ট্র্যাটেজি কি হয়, তারা কতটা ডিস্টার্ব করার পরিকল্পনা নেয় এবং কি পদ্ধতিতে করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই অ্যাসেসমেন্টটা সরকারের আছে বলে মনে হয় না। যদি সেটা থাকতো তাহলে ইতিমধ্যেই যে কিছু আইন শৃঙ্খলার অবনতি হওয়ার মতো কিছু সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে, কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এগুলি ঘটতে পারত না, বা ঘটতে পারলেও ঘটার সঙ্গে সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার করা যেত। সেই দিক থেকে একটা বাড়তি আশঙ্কা থাকে। এর বাইরে আরও দু একটা উপাদান আছে, যেটা ধরেন আপনার নির্বাচনের আগে সব সময় আমরা দেখি যখন অংশগ্রহণমূলক বা গ্রহণযোগ্য নির্বাচন করার আকাঙ্ক্ষা সরকারের থাকে, চেষ্টাটা থাকে, তখন তারা ম্যাসিভ কিছু অভিযান চালায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য এবং সন্ত্রাসী গ্রেফতারের জন্য। এইবার সন্ত্রাসীদের সেই অর্থে গ্রেফতার তো অভিযান চালিয়ে করা যায়নি, বরং উল্টো গ্রেফতার হয়ে জেলে থাকা করা হয়নি বা করা যায়নি বা করা হয়নি উপরন্ত জেলে থাকা কিছু সন্ত্রাসী তাদেরকে জামিন দেয়া হয়েছে, এরকম অনেকগুলো নজির আছে। পাশাপাশি এই অস্ত্র, অবৈধ অস্ত্র, এই কথাটা আমি কমনলি বলি, সেটা হলো 16 বছরে আওয়ামী লীগ এমন একটা রাজত্ব কায়েম করেছিল যেখানে রাজনৈতিক মাঠে প্রতিপক্ষ বলতে কাউকে স্ট্রংলি দাঁড়াতে দেয়নি, ফলে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে উঠেছিল। সেখানে আওয়ামী লীগ খুনোখুনি করেছে, গোলাগুলি করেছে, এমন কোনো জেলা উপজেলা পাবেন না যেখানে নিজেরা অস্ত্র উঁচিয়ে গোলাগুলি করেনি। তার ভিডিও ফুটেজ আছে, ছবি আছে। সেই অস্ত্রগুলি গেল কোথায়? সেই অস্ত্রগুলিও কিন্তু উদ্ধার করা হয়নি, সেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সময় বেশ কিছু থানা লুট হয়েছে, প্রায় 6500 বা 6300 মতো এরকম 6000-এর উপরে অস্ত্র লুট হয়েছিল। তার মধ্যে
পরিসংখ্যান সংবাদ মাধ্যমে যে আসছে তাতে আমরা এরকম শুনেছি যে 1300-র উপরে অস্ত্র এখনও রিকভারি করা যায়নি, উদ্ধার করা যায়নি। এমনকি কেউ কেউ এই অভিযোগও করেছেন যে অস্ত্র উদ্ধার করা গেছে সেটাও ঠিক যেই রকম ফাংশনিং আধুনিক বিভিন্ন রকমের অস্ত্র যে লুট হয়েছিল তার পরিবর্তে অকেজো অস্ত্র জমা দেওয়ার ঘটনা ঘটেছে বলে কেউ কেউ সন্দেহ করেন। ফলে এই যে একটা দেশে আপনার এই নির্বাচনের আগে পতিত ফ্যাসিবাদ আসে, যারা এই ইলেকশনটাকে বানচাল করতে চায় বা প্রশ্নবিদ্ধ করতে চায়, যেহেতু তাদের বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, এই তারা নিজেরা তো করবে, আবার পেশাদার সন্ত্রাসীদের দ্বারা করতে পারে, সেই পেশাদার সন্ত্রাসীও মাঠে আছে। পেশাদার সন্ত্রাসীরা যে অস্ত্র ব্যবহার করবে সেরকম প্রচুর অবৈধ অস্ত্র আছে। আবার পেশাদার সন্ত্রাসীদের এগুলি করবার জন্য যে অবৈধ টাকা দরকার পর্যাপ্ত, সেই টাকাও এদের হাতে আছে। আর একটা বিষয় হচ্ছে এই নির্বাচনের আগে আগে বিভিন্ন সময় দেখা যায় যে বৈধ লাইসেন্স করা অস্ত্রটাও জমা দিতে বলে, কারণ তিনি যাতে এই অস্ত্র প্রদর্শন করে তার ক্ষমতা জাহির করতে না পারেন বা কারোর জন্য ভীতি সঞ্চার করতে না পারেন, সেজন্য এটা জমা দিতে বলা হয়। এবার জমা তো দূরের কথা, উল্টা আরও নতুন করে লাইসেন্স দেয়া হয়েছে। ফলে এই চ্যালেঞ্জগুলি, এবং এর বাইরে কেউ কেউ মনে করেন যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ক্যাম্পেইন শুরু হলে সেটা একটা সমস্যা তৈরি করতে পারে। বিএনপি জামাতের মধ্যকার গত কয়েক মাসের যে বিরোধ, এই কনফ্লিক্ট একটা ইস্যু আছে, এক্সট্রিমিজমের এক ধরনের তাদের ঢুকে পড়া, সেই বিষয়টা আছে। আর একটা হচ্ছে গিয়ে এবার ভোটারদের মধ্যে এক্সপেকটেশনটাও একটু ভিন্ন মাত্রা এবার পেয়েছে। 16 বছর ধরে ভোট না দিতে পেরে দেশের বিরাট একটা জনগোষ্ঠী, তারা সুন্দর পরিবেশে তারা ভোট দিতে চায়। তারা এই দেশ ফ্যাসিবাদের কবলে থাকায় একটা গোষ্ঠী তারা অনেক বেশি অধিকার ভোগ করেছে, দাম্ভিকতা নিয়ে ক্ষমতা দেখিয়েছে, লুটপাট করেছে, চাকরি বাকরি নিয়েছে, প্রায় 90% সুবিধা গুটি কয়েক একটা গোষ্ঠী নিয়েছে। বাকি 80%, 90% লোক তারা সুবিধা বঞ্চিত ছিল, অধিকার বঞ্চিত ছিল। তাদের ওই আকাঙ্ক্ষাটাও অনেক বড়, যেটা অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। সেইখানে যদি রাজনৈতিক দলগুলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, সরকার সবাই মিলে যদি নির্বাচনের ওই পরিবেশ ধরে রাখতে না পারে, যে এই যে উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে মানুষ, সেটা ধরে রাখা, ফলে নির্বাচনকে ঘিরে জনগণের আকাঙ্ক্ষা সেটা মিট করা, রাজনৈতিক দলগুলো নতুন যে ব্যবস্থা, সেই গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়, সেই সময়ের সঙ্গে খাপ খাইয়ে তাদের যে গণমুখী রাজনীতি, মানুষের মন বোঝা, যে মানুষ কি চায় সেটা বুঝে তাদের চলা, আর সরকারের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে নিরপেক্ষ থাকা। নতুন করে আরও একটু উপাদান যোগ হয়েছে, আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি, সেটা হলো এই যে গণভোট, এইটা নতুন করে আর একটা বিতর্কের জন্ম দিচ্ছে কিনা সে বিষয়েও তাদেরকে ভাবতে হবে, যে এটাও নতুন চ্যালেঞ্জ হয়ে ওঠে কিনা, যে যেইখানে বাংলাদেশের আগের 3টা গণভোট এবং ব্রেক্সিটের বিষয়ে ইউকের যে গণভোট, এই সব গণভোটের কথা সামনে এনে বলা হচ্ছে যে সরকার নিজে গণভোটের একটা পক্ষ হতে পারে এবং প্রচারণা চালাতে পারে। কিন্তু বাংলাদেশের এবার প্রেক্ষাপটটা যে ভিন্ন, এখানে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই সঙ্গে হচ্ছে, এবং গণভোট নিয়ে সরকার একটা অবস্থান, স্পষ্ট অবস্থান ক্যাম্পেইনে যদি নামে, ভোট কি দিবে, যে হ্যাঁ দিন বা না দিন, সেটার প্রভাব যে জাতীয় নির্বাচনে পড়তে পারে, পক্ষভুক্ত হয়ে যেতে পারে, এই আশঙ্কাটা কিন্তু ইতিমধ্যে জেগেছে। ফলে সরকার বলতে পারে যে গণভোট, আপনি ভোট দিতে যাবেন কেন্দ্রে, এটা আপনার দীর্ঘদিনের বঞ্চিত হওয়ার যে অধিকার সেটা প্রয়োগ করা এবং নাগরিক অধিকার, কিন্তু আপনি জাতীয় নির্বাচনে ভোট দিতে গেলে একই সঙ্গে আপনি গণভোটে অংশ নেবেন, কারণ ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের জন্য আপনার এই ভোটটা গুরুত্বপূর্ণ, আপনারা ভেবে চিন্তে দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবেন। কিন্তু সরকার যখন বলে দিবে যে আপনারা না ভোট দিবেন, আমরা না এর পক্ষে, এক পক্ষ হয়ে গেল, আপনারা হ্যাঁ ভোট দিবেন, আমরা হ্যাঁ এর পক্ষে, সেখানে রাজনৈতিক শক্তিগুলো আবার কারা কতটা ম্যাসিভ ক্যাম্পেইনে হ্যাঁ না নিয়ে নামবে না নামবে, সেটা নিয়ে কিন্তু সরকারের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দিয়ে শুরু হয়ে প্রকাশ্যে দ্বন্দ্বের রূপ নিতে পারে। জি, ধন্যবাদ। একজন সিটিজেন হিসেবে, একজন লয়ার হিসেবে এবং একই সঙ্গে একজন প্রার্থী হিসেবে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখেন নির্বাচন হিসাবে? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমাদের এতদিন একটা প্রশ্ন আপনি প্রায় করতেন যে আদৌ কি নির্বাচন হচ্ছে কিনা, অ্যাটলিস্ট ওই চ্যাপ্টারটা আমরা অতিক্রম করে
এখন সেই প্রশ্নটা আমি আপনাকে এখনো জুড়ে দিতে পারি। আচ্ছা, আমি একটু অন্যদিকে এটাকে সামনে করতেও পারি পরবর্তী পর্যায়ে। ওকে, সামনে আরেকটু এগিয়ে করেই রাখলাম। এখন মূল ইস্যুটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনটা আমরা পাচ্ছি কিনা, বা সুষ্ঠু নির্বাচন হওয়ার পরিবেশটা আছে কিনা। নির্বাচন সুষ্ঠু হওয়ার পিছনে অনেকগুলো এলিমেন্ট একসাথে কাজ করে। এই এলিমেন্টসগুলো যদি না থাকে তাহলে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। প্রথমে হচ্ছে যে নির্বাচনটা যে অবস্থানেই হোক না কেন, এটা এক ধরনের জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনার সঞ্চার করে, এটাই একটা সবার কাছে কাম্য। কারণ নির্বাচনে মানুষ তার প্রতিনিধি নির্বাচন শুধু করে না, তার নিজের যে ভোটাধিকার 5 বছর পর এক্সারসাইজ করে রাষ্ট্রের নাগরিক হিসেবে শুধু না, সে যে এই দেশের মালিকানার তার একটা চিহ্ন ওই দিনকে সে দিতে পারে। এই আকাঙ্ক্ষাটা মানুষের 5 বছর ধরে থাকে, এবং সেটা যখন বাস্তবে রূপান্তর করার জন্য তারা যায়, তখনই আলটিমেটলি এর ফসলটা আমরা পাই, গণতন্ত্রের আসল বিকাশটা ওখান থেকে দেখতে পাই। বর্তমানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই সুষ্ঠু নির্বাচনের বেশ কয়েকটা সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে যে নির্বাচনের এই পরিবেশটা এখনও সেই উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। যদিও 21 তারিখের পরে মূল প্রচারণা শুরু, কিন্তু শিডিউল ডিক্লেয়ার করার পর থেকেই কিন্তু এটা প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা সেই পরিবেশটা দেখছি না। এর সাথে মানুষের মধ্যে এখনও কিন্তু যথেষ্ট শঙ্কা আছে। আপনার প্রশ্নের সাথে এটা রিলেটেড। শঙ্কাটা কি? প্রথমত অবশ্যই ভাই খুব সুন্দর করে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে সার্বিক অবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এক জিনিস, আর আইন শৃঙ্খলা পরিস্থিতির আমার আস্থা আরেক জিনিস। নির্বাচনের সময় সহিংসতা হওয়াটা খুব বেশি আনকমন না আমাদের অতীত অভিজ্ঞতায়, যেটা দেখা গেছে পৃথিবীব্যাপী, এটা বাংলাদেশের নির্বাচন শুধু না। কিন্তু মানুষের মনের মধ্যে এই আশাটা সঞ্চার করা হয় যে একটা ভিজিবল প্রেজেন্স আছে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাপোর্টিং বাহিনী যারা থাকে, স্ট্রাইকিং ফোর্স থাকে, এদের প্রেজেন্সটাতে মানুষের মধ্যে একটা আশা থাকে যে যতই অবনতি হোক আমরা একটা জায়গা যেতে পারবো। প্রার্থীদের মধ্যে যিনি একটু কম দলীয় প্রার্থীর বাইরে যারা, বিশেষ স্বতন্ত্র প্রার্থী যারা, তারা জানে যে আমি এটা কমপ্লেইন করলে আইনশৃঙ্খলা বাহিনী আমার জন্য এই ন্যায় বিচার করবে, এরকম একটা আশার জায়গা থাকে। কিন্তু আপনি দেখেন প্রতিটি অঞ্চলে, আমি তো নিজের নির্বাচনী অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আমার পদচারণা, এখন পর্যন্ত ভিজিবল প্রেজেন্স কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর নেই। উল্টো মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী নিজেই একটা শঙ্কার মধ্যে আছে যে তারা এই বিষয় হ্যান্ডেল করতে গিয়ে তারা নিজেরাই একটা ঝামেলায় পড়ে কিনা। যেহেতু 5ই আগস্টের আগে যারা ছিল এরাই তো মেজরিটি এখন চাকরিতে আছে, সো তাদের ভিতরে শঙ্কাটা রয়ে গেছে। তারপরে আসেন ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের সবচেয়ে বড় রোলটা যেটা থাকে, তারা কিন্তু পুরো সিস্টেমটার এক ধরনের কন্ট্রোল তাদের কাছে থাকার কথা ইলেকশনের। কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনের কন্ট্রোল আদৌ আছে কি না এটাও খুব দৃশ্যমান না। কারণ ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে নির্বাচনকালীন সরকারের যে কার্যক্রম থাকে, সেই কার্যক্রমের মধ্যে সাধারণত সবসময় আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য যা যা করণীয় তাদের ওই রোলটা এবং দৈনন্দিন কার্যাবলীর মধ্যে তারা সীমাবদ্ধ থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার এখনও কিন্তু পলিসি ডিসিশন মেক করে যাচ্ছে, এবং তারা কিন্তু এখনও অনেক বড় বড় এজেন্ডা মাথায় নিয়ে আসছেন, যেগুলো ইলেকশন কমিশনের সাথে তাদের যে এক সহায়ক ভূমিকার থেকে এখনও মনে হচ্ছে তারা পুরো দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়ে গেছে। এটা কিন্তু ইলেকশন সময়ে ইলেকশন কমিশনকে আন্ডারমাইন করা হয়, বিকজ সংবিধানই আছে যে রাষ্ট্র কিন্তু ইলেকশন কমিশনকে সার্বিকভাবে তখন সহযোগিতা করার কথা। হাভোট নিয়ে যে হাভোট না ভোট নিয়ে গণভোট নিয়ে যে কথাটা বলা হয়েছে, এখানে একটা খুব সূক্ষ্ম এবং খুব টেকনিক্যাল একটা বিষয় আমি রেইজ করি। ইলেকশনের সময় প্রশাসনের কোনো রকম ইলেকশনে কোনো রকম পার্টিসিপেট করার সুযোগ নেই, কোনো রকম ক্যাম্পেইন করা থেকে দূরের কথা, কোনো রকম তাদের অ্যাক্টিভিটি থাকবে না যেটা ইলেকশনকে প্রভাবিত করতে পারে। তারা সবসময়
নিরপেক্ষভাবে প্রশাসনিক দায়িত্ব থাকবে, তারা এক ধরনের আম্পায়ারের রোল প্লে করবে, তারা এক্সিকিউটিভের রোল প্লে করবে, ফ্যাসিলিটেটর হিসাবে ইলেকশনটাতে সুন্দর মতো হয়। এই একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন হওয়ার কারণে যেটা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তারা ইনক্লুডিং ইউএনও পর্যন্ত এখন এই হা ভোটের পক্ষে তারা মাঠে কাজ করছে। তার অর্থটা কি দাঁড়াচ্ছে? তারা কি জাতীয় নির্বাচনের সাথেই এইটাকে মার্চ করে দিয়ে জাতীয় নির্বাচনের কাজও করছে না? তাহলে পুরো প্রশাসন যন্ত্র রাষ্ট্রীয়ভাবে নির্বাচনের একটা অংশ হয়ে গেছে। এটা কি করে আপনি এটার মেনে নেবেন? কোনোভাবেই তার জাস্টিফাই করে না। জাতীয় নির্বাচনের সাথে গণভোটটা থাকায় এত বড় একটা অবস্থান দাঁড়িয়েছে যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তার এখন হা ভোটের প্রচার করছে। তারা শুধু গণভোটের প্রচার না, ইনিশিয়ালি ধারণা ছিল তারা হয়তো মানুষের কাছে অ্যাওয়ারনেসের জন্য বলবে, হা না আপনার বিষয়, তো এখন কিন্তু সরাসরি হায়ের পক্ষে তারা মাঠে কাজ করছে। তার অর্থ হলো নির্বাচন প্রক্রিয়াতে আপনি কি করে সেগ্রিগেট করবেন? জাতীয় নির্বাচনের কাজ ওনারা করছেন নাকি ওনারা শুধুমাত্র গণভোটের কাজ করছেন? সেগ্রিগেট করা যায় না। উনি যখন মাঠে কাজ করছেন হা ভোটের পক্ষে, তখন একজন প্রার্থীর জন্য তো উনি ওখানে কাজ করছেন কিনা আমি কি করে সেপারেটলি বুঝতে পারবো? একজন প্রভাবশালী লোকের জন্য উনি মাঠে কাজ করছেন না, সেটা কি করে বুঝবো? উনি যখন প্রচারে জনগণের সামনে যাচ্ছে, সেখানে যে কী ধরনের প্রভাব ফেলছে, কারণ একজন যখন ইউএনও কোনো একটা নির্বাচনী প্রচারণায় যায়, তখন সাধারণ মানুষ তো গণভোটার জাতীয় নির্বাচনকে দুইটা পাল্লায় মাপবে না, দুইভাবে দেখবে না। তারা দেখবে সরকারি কর্মকর্তারা। আরেকটা হচ্ছে যে একটা ইটস এ পলিটিক্যাল ইস্যু, মানে আপনি যদি দেখেন থিওরিটিক্যালি যে আপনি হায়ের পক্ষে না নায়ের পক্ষে, তো একটা পলিটিক্যাল পজিশন তো অ্যাডমিনিস্ট্রেশন লোকজন নিতে পারে কি না প্রকাশ্যে, সেটা একটা প্রশ্ন। এক্স্যাক্টলি। এখানে আরও এটার সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গণভোটটা এসছে কিসের পরিপ্রেক্ষিতে? জাতীয় সনদের পরিপ্রেক্ষিতে। জাতীয় সনদে সিগনেটরি কারা? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। এই সিগনেটরিরা অনেক পার্টির সিগনেটরি নাও, ইভেন জাতীয় সনদ যারা চেয়েছে এনসিপি তারাই সিগনেটরি না। মেজরিটি যারা পার্টিসিপেট করেছে ঐক্যমত্য কমিশনে, আমি ওই কনটেক্সটে বলছি, যারা ঐক্যমত্য কমিশনে পার্টিসিপেট করে তারাই কোনো না কোনো ক্লজে সই করেছে। সবাই সবগুলো কেউ করেছে, কেউ হয়তো বিচ্ছিন্নভাবে করেছে। জাতীয় সনদকে বেস করে যখন একটা গণভোট হচ্ছে, তাহলে কিন্তু আপনি পলিটিক্যাল পার্টির, যেটা ডক্টর ইউনূস সাহেব খুব ক্লিয়ারলি বলেছিল, আমরা ফ্যাসিলিটেটর, আপনারা যেটা ঐক্যমতে আসবেন, হা হলে আপনারা যদি সবাই মেনে নেন আমি সেটা প্রচার করব, যদি না মানেন সেটাও আমরা প্রচার করব। কিন্তু যখন এই জাতীয় সনদটা সবাই এগ্রি করে একটা সই করেছে, অঙ্গীকারনামা দিয়েছে, তারপরে যখন ওই এজেন্ডা নিয়ে সরকার প্রচারণা চালাচ্ছে, তার মানে ওনারা একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়েছে, যেটা জাতীয় নির্বাচনকে অবশ্যই প্রভাবিত করবে। সেখানে যারা স্বতন্ত্র প্রার্থী বলেন, যারা একটু দুর্বল পলিটিক্যাল তাদের শক্তি, তাদের জন্য কিন্তু এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ মাঠে কাজ করতে গিয়ে এটা ডিস্টিংগুইশ করা খুব ডিফিকাল্ট হবে। সরকারি কর্মকর্তারা কি শুধু গণভোটের মধ্যে সীমাবদ্ধ আছে, নাকি কোনো প্রার্থীকেও ইনডাইরেক্টলি তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে? এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের জাতীয় নির্বাচনে একটা বড় ধরনের ঝামেলা তৈরি করছে। এর সাথে রাজনৈতিক জায়গা থেকেও এবারের নির্বাচনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা দল তার গঠনতন্ত্র অনুসারে কিন্তু কিছু ডেমোক্রেটিক প্রসেসে তাদের প্রার্থী সিলেকশন করে। এবার কিন্তু আমরা ব্যতিক্রম কিছু দেখেছি, যার কারণে প্রার্থীর সিলেকশনসগুলোও কিন্তু এলাকাগুলোতে, প্রত্যেকটা লোক্যালিটিতে এটা বড় ধরনের একটা প্রভাব ফেলছে। যে রাইট ক্যান্ডিডেট না হওয়ায় নতুন প্রজন্মের কাছে যে আশা, যে এতদিন ধরে ভোট দিতে পারেনি, তারা কিন্তু এখন একটা বড় ধরনের তাদের কষ্টের জায়গা, যে আমরা রক্ত দিলাম 5ই আগস্টে, আমাদের এত জুলাই আন্দোলনে এতগুলো জীবন ঝরে গেল, কি কারণে? যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এবং প্রতিষ্ঠা করার জন্যে। সেখানে যদি রাইট ক্যান্ডিডেটটা আমরা ডেমোক্রেটিক প্রসেসে চুজ করতাম, কারো কিন্তু আপত্তি থাকতো না, কেউ কিন্তু বলতো না যে এই প্রার্থী কেন আপনাকে সিলেক্ট করলেন। রং প্রার্থীও তখন ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু অ্যাকসেপ্টেবল হয়ে যায়। কিন্তু যখন একটা চাপিয়ে দেওয়া প্রার্থী আসে, তখন কিন্তু মানুষের মধ্যে তার কষ্টের জায়গায় রয়ে যায় যে আমি চাই অমুক দলকে ভোট দিতে, কিন্তু প্রার্থী চয়েসের কারণে আমি কিন্তু আমার ফ্র্যাঞ্চাইজ রাইটটা প্রপারলি এক্সারসাইজ করার ক্ষেত্রে বাধা হয়ে গেল। ডক্টর সায়ন্ত, আপনি শুনছিলেন ওনার কথা, এবং একই সঙ্গে আরও কতগুলো প্রশ্ন আছে। যে আপনি নির্বাচনের নাই 1 মাস, আপনি এখন নানা রকমের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, আপনি যুক্তরাজ্যে ডিপ্লোম্যাট অ্যাপয়েন্ট করছেন,
কোন বিবেচনায় সেটা একটা প্রশ্ন। আপনি বিমানের পরিচালনা পর্ষদে ডিরেক্ট স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার, ইভেন ইলেকশন কমিশনের সেক্রেটারিকে অ্যাপয়েন্ট করছেন। তো এবং পোস্টাল ব্যালট নিয়ে কিছু প্রশ্ন বিএনপি রেইজ করেছে। সো এগুলো আসলে যদি আমরা একটা আরেকটার সঙ্গে লিঙ্ক করি কি দাঁড়ায়? সরকার যা কিছু করছে, এই যে গণভোট নিয়ে যেটা করছে, এই যে পোস্টাল ব্যালটের অব্যবস্থাপনা, নির্বাচন কমিশন যেটা বলছে এবং যা ব্যাখ্যা দিচ্ছে, নতুন নতুন নিয়োগ এবং দপ্তর বন্টন যে নতুন পদে দিচ্ছে, এই সবগুলোই আসলে নির্বাচনের আগে এদের একটা স্থূল শয়তানি। স্থূল শব্দটা বললাম এই জন্য যে সূক্ষ্ম শয়তানি হলে ধরা পড়তো না। যা যা শয়তানি করছে সব কিন্তু সবার চোখে ধরা পড়ে যাচ্ছে। ফলে এই তাদের কাজও তো বন্ধ হচ্ছে না, সেটা আটকাতেও পারছে না। কিন্তু আটকানোর প্রশ্ন তো পরে, কতদিন আছে তারা কি মনে করে যে নির্বাচন না দিয়ে পার পাবে? সেটা পার পাবে না। নির্বাচন দিতে হচ্ছে, ইট ইজ এ মাস্ট। যদি নির্বাচন না হয় এদেশে, তাহলে এমন পরিস্থিতি হবে, সেই পরিস্থিতির খেসারত নাই সরকার, নায়ের উপদেষ্টারা, নাই রাজনৈতিক দল, কেউ দিতে পারবে না। সুতরাং সকল স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, গণঅভ্যুত্থানের পক্ষের যত পলিটিক্যাল পার্টিজ আছে, বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ প্রথম সারির যারা আছে, এরা, এই সরকারের উপদেষ্টারা, সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় যারা বসেছেন তারা, এবং বিভিন্ন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাইকেই এর চরম খেসারত দিতে হতে পারে, যেটা দিতে এরা কেউ ইচ্ছুক না বা সম্ভব নয়। ফলে ইলেকশন তাদের একটা করতে হচ্ছে। তা আপনি ইলেকশন করে কতদিন? আর 1 মাস পরে ইলেকশন, 1 মাস পরে তো আপনাকে চলে যেতেই হবে। এই স্থূল শয়তানিগুলো করে এখন যে ইরিটেট করছেন, তার খেসারত আবার খুব অল্প হলেও দিতে হতে পারে। ফলে এটা বোকামি করছে, ঠিক কাজ করছে না। সাময়িক কিছু লাভের জন্য হয়তো মনে করেছে এতদিন থাকলাম, আর একটা মাস আরও কিছু এনজয় করে যাই, বা আরও কিছু আখের গুছিয়ে যে এরকম ইচ্ছাও কারো কারো থাকতে পারে, সেটা করতে পারে। ফলে এই স্থূল শয়তানিটা করা মোটেই ঠিক হচ্ছে না, এটা তাদের বোঝা দরকার। আর চ্যালেঞ্জের মধ্যে আগে যে বলেছি, এনেও বলেছেন মঈন ভাইও, আর 2টা বড় চ্যালেঞ্জ আসছে, যেটা মোকাবেলা এরা কিভাবে করবে জানি না। যার চ্যালেঞ্জ করবার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমরা জানি না। একটা হচ্ছে ভার্চুয়াল মিডিয়াকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবেন। এই যে চরিত্র হনন করা, এই যে এআই এর ব্যবহার করে যা না তাই ভিডিও, এইটা ওইটা, ফটোকার্ড দিয়ে ছেড়ে দেওয়া, সেটা খুব শিক্ষিত, যাদেরকে আমি চিনি, খুব শিক্ষিত এবং বুঝদার মানুষ, তাদেরকেও এগুলো শেয়ার করতে দেখি। এবং এদের মধ্যে অনেকে জানি যারা আসলে ওই শেয়ারটা না, মানে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য বা এই দুষ্টুমির অংশ হিসেবে করেননি, না বুঝেই করেছেন সরল বিশ্বাসে। যখন ফোন করে বলেছি যে আপনি এটা করলেন, এটা তো ফেক, তাই নাকি, ও যে করলো, তারপর চেক করে আবার সরি বলে, হ্যাঁ আপনি আমাকে এটা ধরিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে অনেকে শিক্ষিত বুঝদাররাও ভুলবশত এগুলা শেয়ার করছেন, এগুলা কমেন্ট দিচ্ছেন, সব করছেন। ফলে এই ভার্চুয়াল মিডিয়া ব্যবহার করে এর মাধ্যমে এআই জেনারেটেড যেসব নানান রকম সাংঘাতিক অপরাধমূলক যে কার্যক্রম চলছে বা চলবে নির্বাচনকে ঘিরে, অন্যের চরিত্র হনন করবার জন্য, সেইটার বিষয়ে এখনও সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা কী পদ্ধতিতে করবেন সেটাও আমরা জানি না। কানাডা একটা নির্বাচনে এই বিষয়ে তাদের একটা এক্সাম্পল আছে, তারপরও কন্ট্রোল করতে পারেন নাই। তা বাংলাদেশে এটা কতখানি তারা পারবেন, এই বিষয়ে যে ক্যাম্পেইন করা দরকার, ওনাদের ওই যে হানা ভোটের ক্যাম্পেইনের থেকে তো এই ক্যাম্পেইনটা বেশি দরকার, যে এটা করলে এইটা ভবিষ্যৎ এই নির্বাচনটাকে কতভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং ভুল নেতৃত্ব নির্বাচিত হলে ভবিষ্যৎ বাংলাদেশ যে হুমকির মুখে পড়তে পারে, সে বড় উপাদান হচ্ছে এই যে মিথ্যা প্রোপাগান্ডা বা অপরাধমূলক কর্মকাণ্ড। সেই বিষয়ে তাদের প্রচারণা, প্রোপাগান্ডা আমরা দেখছি না। আর একটা হচ্ছে ধর্মের অপব্যবহার। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন দল বিভিন্ন সময়ে তাদের ভোটের সুবিধার জন্য কখনো পাকিস্তানকে কার্ড বানায়, কখনো ইন্ডিয়াকে কার্ড বানায়, কখনো ধর্মকে কার্ড বানায়, নানামুখী নানান কার্ড নিজের পক্ষে ছাড়ে। সেই কার্ডের উপরে কেউ কেউ আবার ট্রাম্প কার্ডও করে। কিন্তু সেটাকে তো আমরা ত্রুটিপূর্ণ, অপব্যবহার বা অপরাধমূলক বা ভুল বলেই আমরা জেনে আসছি।
তাহলে এই সরকার যেহেতু সংস্কার চায়, পরিবর্তন চায়, নতুন বাংলাদেশ চায়, নতুন বন্দোবস্ত চায়, সব নতুন চায়, তো এগুলি কেন পুরনো ধরে রেখেছে? যে ধর্মের অপব্যবহার, কেউ বেহেস্তের টিকিট বিক্রি করবে, কেউ আবার চাল ডাল নিয়ে বাসায় ঢুকবে, কেউ আবার বাচ্চার জন্য বিস্কুট হাতে নিয়ে গিয়ে ভোট চাবে, কেউ শপথ করাবে, কেউ বলবে যে এই মার্কায় এই দলে ভোট দিলে আপনি বেহেস্তে যাবেন, বিশ্বাস না হইলে ভোট দিয়ে এসে আপনি মরে দেখেন, এরকম আজে বাজে কথা পর্যন্ত বলে। তাহলে এগুলো তো এখন তো ভার্চুয়াল মিডিয়া আসছে, মেইন স্ট্রিম মিডিয়া আসছে, তাদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখেছি? কোনো শাস্তিমূলক ব্যবস্থা তো দেখলাম না কারো বিরুদ্ধে। ফলে এই যে ভার্চুয়াল মিডিয়া কন্ট্রোল এবং ধর্মের অপব্যবহার, এটাকে তারা কিভাবে রোধ করবেন সেই ধারণাটাও এখন আমরা এদের কাছ থেকে পাচ্ছি না। ফলে অনেক দিন থেকে সরকার কেমন একটা অ্যাডহক পজিশনে চলে গেছে যে আমরা কিছু আরামায়েশ করি, কিছু আমরা যেগুলো আগে মনে হয়েছিল আরও কিছুদিন থাকবো, তো যেহেতু শর্ট টার্মে ইলেকশন দিয়ে চলে যেতে হচ্ছে, তো আখেরটা একটু গুছিয়ে নেই, সেই চিন্তা সবাই যে করে তা না, এদের মধ্যে ভালো লোক আছে, তো কারো কারো সেই চিন্তাও থাকতে পারে। কিন্তু একটা ভালো নির্বাচন করে যেই ঘোষণাটা দিচ্ছেন ইতিহাসের সেরা নির্বাচন দিবেন, ভাই আমার ইতিহাসের সেরা দেন কিনা ওই ইতিহাস মাপ যোগ করার ওই যন্ত্র আমার হাতে নেই। কেউ বলেন বিভিন্ন ফোরামে যে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন এবার হবে। হ্যাঁ, সেটা কেউ বলেন, কিন্তু আমরা ইতিহাস সেখানে আমার একটা প্রশ্ন থাকে যে আমরা কি ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচনকে সমর্থন করব নাকি ভালো নির্বাচনের দাবিটাই জোরালো? আমরা ভালো নির্বাচনের দাবি জোরালো তো অবশ্যই করব, কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন ইতিহাসের সেরা নির্বাচন দিবেন। লক্ষণ দেখছি সেটা সেরা তো দূরের কথা, মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচনের লক্ষণ এখনো পর্যন্ত স্পষ্ট না। আমাদের চাওয়াটা হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন, যেই ইতিহাসের ওই পাল্লায় মাপার দরকার নাই। আপনার কত পয়েন্ট আপনি পেয়েছেন, আপনি তো এখানে ওই যে স্কোর দিয়ে ওইরকম স্কেল দেননি যে আমি মাপতে পারবো। আপাত দৃষ্টিতে মানুষ যাতে এই নির্বাচনটাকে গ্রহণ করে যে নির্বিঘ্নে আমরা গত 3-4টা নির্বাচনে ভোট দিতে পারিনি, যখন ভোট দিতে পেরেছি তখনও ম্যানিপুলেট হয়েছে, ভোট দিতে পারলেও কিন্তু ম্যানিপুলেট হয়। তার উদাহরণ হচ্ছে 2008 সালের নির্বাচন। 2008 সালের নির্বাচনটা ছিল, আমি সবসময় বলি এটাকে একটা পিসফুল ইলেকটোরাল কু বলতে সাধারণত ওই সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনী কু করে ক্ষমতা দখল করে নেয়, ওইটাকেই তো আমরা বুঝি। নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নির্বাচনের দিন একটাও খুনোখুনি না করো যে কু করে ক্ষমতা বিশেষ গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যায়, তার উদাহরণ 2008। এখন আপনি সেই ইলেকটোরাল কু আমরা চাই না, সেটা যতই শান্তিপূর্ণ হোক। আবার আমরা এই খুনোখুনি ভোট দিতে যাওয়া নিয়ে আমাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হওয়া, অথবা ভোট গণনা ঠিকমতো হবে কিনা, রায়টা ঠিকমতো ঘোষণা হবে কিনা, কোনো একটা বিশেষ পক্ষকে জিতিয়ে আনার এজেন্ডা আছে কিনা, সরকারের এই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে কিভাবে এর প্রধান উপদেষ্টা বলেন যে তরুণরাও নির্বাচন করছে, তারাও অনেকে এমপি হয়ে আসবেন। উনি কীভাবে জানেন তারা অনেকে এমপি হয়ে আসবেন? তরুণরা নির্বাচন করতে দেন। জনগণ যদি তরুণদের গ্রহণ করে তাহলে অনেকে নির্বাচিত হয়ে আসতে পারে, না হলে একজনও হয়ে আসতে পারেন। সেই ঘোষণাটা আপনি চেয়ারে বসে আগে দিচ্ছেন কেন যে তরুণরা এমপি হয়ে আসবে? তরুণরা এমপি হয়ে আসুক, সেটা আমাদের প্রত্যাশা, কিন্তু আপনি ওই চেয়ারে বসে তো সেই কথাটা এখনই নির্বাচনের সময় বলতে পারেন না। এরকম অনেক রকমের নানান রকমের অগ্রহণযোগ্য কাজ, আচরণ, ভূমিকা তাদের দেখছি এখনো। জি, আসলে মানে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনার তো কোনো শেষ নেই, কিন্তু কিভাবে এই জিনিসটা থেকে উত্তরণ করা যায় এটা নিয়ে কিছু আলোচনা। প্রথমত হচ্ছে এই সরকারের 5ই আগস্টের পর থেকে এই সরকার তো নিজে থেকে আসেননি, আমরাই তাদেরকে বসিয়েছি, জনগণের একটা সেগমেন্ট তাদেরকে আমরা বসিয়েছি। তাদের কাছে প্রত্যাশা শুরু থেকে আকাশচুম্বী ছিল যে ওনারা এমন কিছু করে যাবেন যেটা হয়তো ইতিহাস তাদেরকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে তাদের নাম। ওনারা শুরুতে সংস্কারের কথা যেভাবে শুরু করেছিল, এটা ম্যাস আপ করে ফেলেছে, এই জিনিসটা অগোছালোভাবে নষ্ট করে ফেলেছে। সমাধানের জন্যে এই মুহূর্তে এই সরকারকে সবার আগে প্রয়োজন যে নিজেদের একটা অঙ্গীকার করা যে আমরা এখন অন্য কোনো এজেন্ডায় যাওয়ার প্রয়োজন নেই। আমরা যেহেতু নির্বাচন দিয়ে আমাদের এক্সিটটা হবে,
আমরা যাতে মানুষের কাছে অ্যাটলিস্ট মুখ রক্ষাটা করতে পারি, সেই জন্যে সার্বিকভাবে পুরোপুরি ইলেকশন কমিশনকে সহায়তা করা। তাদের নিয়োগেও যাওয়ার দরকার নেই, কাউকে আগামী 3 বছরের জন্য কোনো জায়গায় উপকৌটনও দেওয়ার দরকার নেই। হয়তো ভালো কাজের জন্য করছেন, আমি বলছি না যে সবই যে খারাপ উদ্দেশ্যে করছে, বাট এটা সেই সময় না। যে সময়ে যে কাজটা করা দরকার সেই কাজটুকু করলেই কিন্তু একটাই ফোকাস হওয়া উচিত, একটা ইলেকশন, ভালো ইলেকশন। ইলেকশনে এখানে শুধুমাত্র স্টেকটা কিন্তু তাদের একার না, পুরো জাতি এই দায়ভারটা বহন করবে। একটা যদি রং ওয়েতে ইলেকশনটা হয়ে যায়, এই রং ইলেকশনটা কিন্তু আমাদেরকে ভোগাবে একটা লম্বা সময়ের জন্য। আপনি 3টা ইলেকশনে মানুষ ভোট দিতে পারেনি, মানুষের ভিতরে যে কষ্টটা রয়ে গেছে, এটাকেই তো আমরা সবচেয়ে বেশি হাইলাইট করেছি যে আমরা একটা ভালো নির্বাচন করে গণতন্ত্রের ধারাটাকে সঠিক পথে নিয়ে আসব। সেই শেষ মুহূর্তে 1 মাস না, এখন 25 দিনও নেই। সো এই 25 দিনের মধ্যে আপনি ভিজিবলি আইন শৃঙ্খলা বিষয়ে একটা সিরিয়াস ড্রাইভ দেন। আইন শৃঙ্খলার বিষয়ে আপনি কোনো রকম ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এখনও আপনি ইমিডিয়েটলি বৈধ অস্ত্র জমা চাইতে পারেন, 1 সপ্তাহের নোটিশ। বৈধ অস্ত্র তখন দেয়া হচ্ছে না, সেটাই বলছি যে বৈধ অস্ত্র ফেরত নিতে পারেন, যেটা প্রত্যেকটা নির্বাচনই করা হয়েছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানটা শুধু অস্ত্র উদ্ধারের জন্য না, অভিযানটা হয় সাধারণত একটা এলাকায় যে লোকগুলো গুছিয়ে নামে, যে ইলেকশনে তাদেরকে অনেকে ভাড়া করে নিয়ে যায় বলেও জনশ্রুতি আছে, এই লোকগুলো বসে থাকে যে অমুক ক্যান্ডিডেটের পক্ষে আমি নেমে ত্রাস কায়েম করব, যেসব ভোট কেন্দ্রে আমার অপোনেন্টের ভোট বেশি সেখানে গিয়ে একটা ত্রাস কায়েম করব। এই লোকগুলোকে তখন ডিটারেন্ট হিসাবে কাজ করে যে তোমরা এলাকায় আসতে পারবে না এত সহজে। অস্ত্র হয়তো কম উদ্ধার হয়, কিন্তু এই লোকগুলো খুব সতর্ক হয়ে যায় বা এলাকা ছাড়া হয়ে যায়, আগে থেকে ভীতি সঞ্চার করে এই ক্রিমিনালদের উপরে। আপনি যদি কালকে ডিক্লেয়ার করেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে কোনো এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার আমি কোনো সুযোগ দেব না, এই সরকার কি পারবে না? অবশ্যই পারবে। তার সেই ম্যান্ডেটও আছে, তার সেই লজিস্টিক্স আছে, শুধু সদিচ্ছাটা থাকতে হবে। এই সদিচ্ছা যদি থাকে 1 সপ্তাহের মধ্যে এটা খুব ইজি, কোনো সমস্যাই না। দ্বিতীয়ত হচ্ছে সরকারের যেসব উইংগুলো ইলেকশনের সাথে রিলেটেড, সবার মধ্যে সমন্বয়টা জরুরি। এখন কেউ কারো দায়িত্ব কি সেটা বোঝা যাচ্ছে না, কার সাথে কিভাবে কাজ করছে সেটাও বোঝা যাচ্ছে না। ইলেকশন কমিশনকে আমরা আলাদা করেছি ঠিকই, কিন্তু ইলেকশন কমিশন তো কাজ করবে সরকারের বিভিন্ন উইংগুলো নিয়ে। স্থানীয় প্রশাসন ইলেকশন কমিশনের সাথে সমন্বয় হয়েছে এটা কোনোভাবে বোঝার উপায় নেই, কারণ স্থানীয় প্রশাসন এখনও অনেকটাই যে প্রশাসনিক ওয়েতেই তাদের পরিচালিত করা হচ্ছে। তারা কিন্তু ইলেকশন কমিশনকে যখন ইলেকশন কমিশন এখন পুরোপুরি ব্যস্ত হচ্ছে এই অ্যাপিল প্রসেস নিয়ে। তাদের যে কর্মযোগ্য থাকা উচিত ছিল, যে অ্যাপিল প্রসেসটা তো একটা পার্ট অফ দ্য প্রসেস, এর সাথে এন্টায়ার সিস্টেমটাকে তাদের কমপ্লিটলি তাদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, এইটা কিন্তু এখন পর্যন্ত আমি অন্তত আমার কনস্টিটিউশনে দেখিনি। এখনও যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তারা কিন্তু ইলেকশন কমিশনের কমান্ডে চলছে না, তারা আইদার নিজেদের মতো খামখেয়ালি মতো চলছে অথবা প্রশাসনিকভাবে চলছে। এই জায়গাতে একটা সমন্বয় দরকার। এখানে প্রধান উপদেষ্টার একটা ভূমিকা আছে, উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে এই নিশ্চিত করা যে প্রশাসনিক সমস্ত কর্মকর্তা কর্মচারীকে ইলেকশন কমিশনকে অ্যাবসলিউট কন্ট্রোলে দিয়ে দেয়া। থার্ড হচ্ছে এই হা ভোট না ভোটের এই ইস্যুটাকে প্রশাসনিক কর্মকর্তাদের এখানে আনার কোনো প্রয়োজন নেই। ওনাদের যে বিভিন্ন মিডিয়ামগুলো আছে সেগুলোর মাধ্যমে বলতে পারে যে মানুষ যাতে ভোট দেওয়ার জন্য যায়, গণভোটের জন্য তারা উৎসাহিত করতে পারে। কিন্তু প্রত্যেকটা উপজেলার ইউনোদেরকে নামিয়ে যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, সেখানে তারা পাবলিককে ডেকে এনে গ্যাদারিং করে তাদেরকে প্রচারণা করছে, এটা বন্ধ করতে হবে, এখনই বন্ধ করতে হবে। কারণ প্রশাসনিক সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি ক্রাইম করছেন কিনা সেটার থেকে বড় কথা হচ্ছে আপনি ক্রাইম করার মানুষকে পারসেপশনটা কি দিচ্ছেন। জুডিশিয়ারি কি এই জায়গায় কোনো ভূমিকা রাখতে পারে? জুডিশিয়ারির রোলটা তো অলওয়েজ এক ধরনের আম্পায়ারের রোল। জুডিশিয়ারি তো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার স্কোপটা কম, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস আছে, তাদেরকে দিয়ে কিছু কাজ করা যায়। থার্ড হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের জন্য যে রুলসগুলো আছে,
এগুলো ইমপ্লিমেন্ট করার জন্যে যে ইলেকশন কমিশনের বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে, এগুলোকে একটু প্রোয়েক্টিভ করা, এগুলোকে তারা যাতে ভিজিবলি এগুলোকে টেক কেয়ার করে। কারণ এখন অনেক কমপ্লেইন আসে কিন্তু কোনো রেজাল্ট হয় না। এখন কে যে শুনবে মানুষ বুঝতেও পারছে না কমপ্লেইন কার কাছে করবে। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে একটা কমিটি করা আছে ইলেকশন কমিশনের আন্ডারে, সেখানে প্রবাবলি একজন ম্যাজিস্ট্রেটের আন্ডারে একটা কমিটি আছে, তারা একটা টেক কেয়ার করার কথা। কিন্তু তাদেরও কর্মসূচিটা খুব বেশি ভিজিবল না, মানুষ জানেও না যে কোথায় কমপ্লেইন করতে হবে। এটাকে অ্যাক্টিভেট করা, যারা বিভিন্ন জায়গায় এই ইলেকশন রিলেটেড বিভিন্ন অপকর্মগুলো ক্রাইমগুলো শুরু করেছে এদেরকে স্ট্রিক্টলি কন্ট্রোল করা। কিছু কিছু অ্যাক্টিভিটি যদি শুরু হয়ে যায়, মানুষ কিন্তু খুব অল্পতে মানুষের মধ্যে যেমন শঙ্কা তৈরি হয়, আবার অল্পতে কিন্তু মানুষ উৎসাহিত হয়ে যায়, আস্থাটা ফিরে আসে। এই জায়গাতে কিছু অ্যাকশন নিতে হবে, যে অ্যাকশনগুলো থেকে অটোমেটিকলি মানুষের মধ্যে এটা সংক্রামিত হবে। ডক্টর শান্ত, আপনি যেমনটা বলছিলেন যে ওই ফ্যাসিস্ট বা তাদের ফিরে আসার চেষ্টা বা তারা ইলেকশনটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে গত অভ্যুত্থানের পর থেকে দেখা যাচ্ছে একদিকে একটা বড় দল বিএনপি মধ্যপন্থা রাজনীতি করবার চেষ্টা করছে, অন্যদিকে একটা বড় শক্তি যারা আগে কতখানি শক্তিমান ছিল সেটা বোঝা না গেল, এখন তারা ক্রমশ শক্তিমান হয়ে উঠেছে, একটা অনুকূল পরিবেশ পেয়েছে, অনেকে মনে করেন সেখানে সরকারের আশ্রয় প্রশ্রয় আছে এবং তারা এক ধরনের উগ্রপন্থের রাজনীতি বা এক্সট্রিম রাইট ধারার যে রাজনীতি সেটাকে প্রমিনেন্ট করে তুলবার চেষ্টা করছে। তো এই বিরোধটাকে নিয়ে অনেকে এক ধরনের বড় শঙ্কার মধ্যে আছেন। এই সংখ্যাটা আছে, তবে সেই সংখ্যাটা মাঝখানে একটু বড় হয়ে দেখা দিয়েছিল, একটু টোন ডাউন হয়েছে, একটু কুল ডাউন হয়ে আসছে বলে মনে হচ্ছে। কারণ হচ্ছে তারেক রহমান যখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে তার দেশে ফেরাটা অনিশ্চয়তা এবং তার উপরে নির্ভর করে না, নিয়ন্ত্রণাধীন নয়, এবং এটা স্পর্শকাতর বিবেচনায় তিনি ব্যাখ্যাও করতে পারছেন এরকম একটা ধারণা দিলেন, তখন এরা এত উল্লসিত হয়ে পড়লো যে ক্ষমতার চেয়ার রেডি, দৌড়ে গিয়ে শুধু বসে পড়া বাকি, তারেক যে আসতে পারছেন না, নির্বাচন হলে তারাই সব। তো এরপরে যখন তারেক রহমান দেশে আসলেন এবং তাকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামলো এবং তিনি তার কথায়, কাজে, আচরণে, ভূমিকায় কোনো ভুল করলেন বলে সমালোচিত হলেন না এখনো, তখন দেখলেন যে তার প্রতি ব্যাপক জনসমর্থন এবং বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন গোষ্ঠী থাকে, তারাও ওনাকে ভালোভাবে গ্রহণ করেছেন। এইটা দেখে একটু তারা আশাহত হয়েছে। তার পরের ধাপে এসে যখন দেখেছে যে ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পরে, তার মৃত্যুর খবর এবং বিশেষ করে জানা যায় যেভাবে মানুষের অভূতপূর্ব শ্রদ্ধা, জানা যায় সারা, সেটা তাদেরকে আরেকটু ভাবিয়েছে যে জিয়াউর রহমান, তারপর বেগম খালেদা জিয়া, এবার তারেক রহমানের যে প্রতি মানুষের যে আস্থা, সব মিলিয়ে টিলে তারা যতটা সহজ ভেবেছিল যে মানুষ হুমড়ি খেয়ে পড়বে এদের দিকে, সেটা হচ্ছে না। তারপর আগে তাদের বক্তব্যের ধরনও আপনি দেখবেন একটু পরিবর্তন এসছে, যে ক্ষমতায় বসে যে যাচ্ছিল প্রায়, ওখান থেকে সম্ভবত নিজেদেরকে একটু নিবৃত করেছে। এখন নির্বাচনী প্রচার শুরু হলে বোঝা যাবে আবার, বাই দিস টাইম তারা তো জামাতের আমির তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে তিনি নির্বাচনের পরে বসার একটা আহ্বান জানিয়েছেন, জাতীয় সরকারের বিষয়েও তার একটা বক্তব্য উপস্থাপন করেছেন। এইগুলো হচ্ছে ওই যে বললাম, এই দুইটা ইভেন্টের পরে তাদের একটু নিজেদের ভূমিকাটা একটু রিফাইন করে অন্যদিকে আনা। এখন এরপরে এর মধ্যে আরেকটা হোঁচট ইতিমধ্যে এই দলটা খেয়ে গেছে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বেরিয়ে যাওয়া। তাদের যে ওয়ান বক্স পলিসি নামে যেই বিষয়টা শুরু করেছিল, যে ধর্মের পক্ষে, ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের সব ভোট এক বাক্সে পড়বে, যদিও সেটা ওই কনসেপ্টটা আগে থেকেই ইমপ্লিমেন্ট হয় নাই, কারণ হচ্ছে ধর্মভিত্তিক কয়েকটা দল তো বিএনপির সঙ্গেও তাদের সমঝোতায় আছে। সুতরাং তারপরেও ওই দলের মধ্যে মূলত রাজনৈতিক দল হিসেবে সমর্থনের দিক থেকে জামায়াতের পরেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর ফেসবুকে কথা বলার গ্রুপের মধ্যে স্ট্রং হচ্ছে গিয়ে এনসিপি। ফলে এনসিপি গেল ঠিক আছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেল। এতে করে যেই সব জায়গায়
প্রচারের জন্য, ভোট চাওয়ার জন্য, কেন্দ্রে এজেন্ট হওয়ার জন্য, সেইখানে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তারা খুব ডেডিকেটেড থাকে, তারা এটাকে রিলিজিয়াসলি নেয়। ফলে জামায়াতের সঙ্গে যখন ইসলামী আন্দোলনের তাদের ভোটার সংখ্যা কম হোক, তাদের যা ভোটার তাই কর্মী ধরেন, কিন্তু ওই কর্মীটা তো যোগ হতো, একটা স্ট্রেংথেন করতো তাদের ইলেকটোরাল ক্যাম্পেইন, ভোট কেন্দ্রে এজেন্ট হওয়া, প্রচারের কাজে লাগানো। সেইখানে আর একটা হোঁচট কিন্তু ইতিমধ্যে খেয়ে গেছে। ফলে এমনিতেই তারা যে আশাটা করেছিল, এদেশের মানুষ এমনিতে ধরেন ধর্মভিত্তিক রাজনীতির যে এক্সট্রিমিজম, এটা পছন্দ করে না। এদেশের মানুষ যে যাই বলুক, তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয়ে তাদের সমর্থিতরা 5টা বিশ্ববিদ্যালয়ে জিতেছে, এতেও অনেকে মনে করেন তরুণদের মধ্যে তারা ঢুকে গেছে। আমি নিজেও মনে করি যে তরুণরা 71-এর ভূমিকার জন্য এবং ধর্মের অপব্যবহারের জন্য তাদেরকে অনেকখানি তুচ্ছতাচ্ছিল্য করে দূরে সরিয়ে রাখতো, তার কিছু অংশের মধ্যে এরা ঢুকতে পেরেছে, এদের কৌশল কাজে লেগেছে। যে নারীরা ধর্মের অপব্যবহারের জন্য এবং নারী স্বাধীনতা তারা পুরোপুরি স্বীকার না করা এবং নারীদের নেতৃত্বে না আনা, এবার আপনি নির্বাচনে দেখবেন যে তাদের নারী প্রার্থী কোথায়। সুতরাং একটা দেশে জাতীয় সংসদে এরা নির্বাচনে নারী প্রার্থী করতে পারছে না, তারা কীভাবে কি করবে? ফলে নারীদের থেকেও তারা অনেকখানি দূরে সরেছিল। এখন অনেক জায়গায় মনে হচ্ছে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ নারীদের কাছে তারা নানান রকমের অবৈধ প্রলোভন নিয়ে, ভেস্তের টিকিট তো আছেই, পাশাপাশি অন্যান্য সামগ্রী নিয়ে তারা কিছুটা পৌঁছে গেছে। কিন্তু তারপরেও জামায়াতের অতীতে তাদের যে প্রাপ্ত ভোট, তার তুলনায় বিএনপি, আওয়ামী লীগ বা অন্যদের প্রাপ্ত ভোটের ব্যবধান বেশিরভাগ ক্ষেত্রে 10-15টা আসন ছাড়া এত বেশি যে ওইটাকে শুধুই ভোট ব্যাংকের কথা বিবেচনায় নেন, শুধুই সুইং ভোটার দিয়ে আপনার ওইটাকে ওভারকাম করে এমপি হয়ে যাওয়া এত সহজ নয়। তার সঙ্গে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে গেল। ফলে এখন ধর্মভিত্তিক রাজনীতির মধ্যেই কিন্তু ভিন্ন ভিন্ন বয়ান এবং ভিন্ন একে অপরের বিরুদ্ধে যাবে। ফলে তারা এই যে একের পর এক রাজনৈতিকভাবে হোঁচটগুলি খাচ্ছে, ফলে আগের যে উল্লম্ফনটা তৈরি হয়েছিল আমার ধারণা সেই দিকে তারা যাবে না, যদি ভবিষ্যৎ বাংলাদেশে তারা গঠনমূলক রাজনীতিতে টিকে থাকতে চায়। আর যদি যায় তাহলে সেটা তাদের জন্যই বেশি খারাপ হবে এবং বিএনপিও সেখানে ছাড় দিবে বলে মনে হয় না। যদি বাধ্য করে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ রাজনীতি আরও কঠিন হয়ে উঠবে। ব্যারিস্টার মঈন ফিরোজী, এই বিষয় এবং একই সঙ্গে মানে আপনি প্রার্থী হিসেবে এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রভাব, সেটা কীরকম দেখেন এবং সেখানে আপনার কোনো বক্তব্য আছে? জি, সামাজিক যোগাযোগ মাধ্যম এটা শুধুমাত্র যে এই নির্বাচন কেন্দ্রিক সমস্যা তা না, এটা একটা প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের একটা ব্যাধির মতো ছড়িয়ে গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমটা এক ধরনের, আমি এটা একটা রিসার্চে পড়েছি যে এটা এক ধরনের ম্যানিপুলেশন হয় ব্রেইনে। আপনি ডাক্তার হিসাবে আরও ভালো জানবেন, এটা বোধহয় এক ধরনের নিউরোলজিক্যাল কোনো একটা ট্রিগার করে। আমি এরকম একটা রিপোর্ট পড়েছিলাম, যেটা মানুষকে অ্যাডিক্টেড করে দিতে পারে এক ধরনের। নির্বাচনটা যেহেতু এমনিতেই মানুষের ভিতরে একটা বড় ধরনের উৎসাহের জায়গা, অটোমেটিকলি রাজনীতি এবং নির্বাচন ব্যাপকভাবে মানুষকে প্রভাবিত করে। সোশ্যাল মিডিয়াটা যখন এই জায়গাতে ট্রিগার করে, অটোমেটিকলি এটার মানুষের ইনভলভমেন্ট আরও বেশি বেড়ে যায়। তো এই জায়গাতে অপসংস্কৃতি ঢুকিয়ে এবং মানুষকে নেগেটিভভাবে ক্যাম্পেইন করে যে প্রচারণটা করা হচ্ছে, এটা কিন্তু একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট সমাজে পড়ে যাচ্ছে। কারণ যখন নির্বাচনে আপনি ফেক ডকুমেন্টেশন ক্রিয়েট করে, ফেক ভিডিও ছেড়ে এই জিনিসটাকে এক ধরনের স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু এটা ওইভাবে আসছে যে আমি নির্বাচনে যে আমার স্বাভাবিক বিবেচনা শক্তিটা, ওটা কিন্তু কমপ্লিটলি আমি এখান থেকে প্রভাবিত হচ্ছি। দুইটা ভাবে দেখেন, একটা হচ্ছে দলীয়ভাবে রাজনৈতিক শক্তিগুলোকে একভাবে টার্গেট করা হচ্ছে, আবার ব্যক্তি কেন্দ্রিক অ্যাটাকগুলো করা হচ্ছে, চরিত্র হননের মতো কাজগুলো করা হচ্ছে। এতে একদম, যেহেতু মোবাইলটা এখন লাক্সারি সাবজেক্ট না, এটা সবার হাতেই আছে। একজন
প্রত্যেকটা মানুষের হাতেই এখন একটা মোবাইল আছে, যার ইভেন আন্ডার এজ ছেলেপেলেদের কাছেও এখন মোবাইল আছে। তো মোবাইলের কারণে আলটিমেটলি প্রতিটা মানুষের কাছেই এই অপসংস্কৃতি বলেন, এই অপপ্রচার বলেন, সেগুলোর একটা ইম্প্যাক্ট হচ্ছে। আপনি যে আপনার এক্সারসাইজ করবেন রাইট ফ্র্যাঞ্চাইজ চয়েসটা, আপনি যে একটা সঠিক নেতৃত্ব বা সঠিক প্রার্থীকে চয়েস করবেন, সেখানে কিন্তু এই প্রভাবটা থেকে আপনি মুক্ত না। কারণ অনেক সময় আছে আপনি এক ধরনের ভাইরাল করে দিলেন কাউকে, কোনো একটা শব্দকে মানে এমনভাবে দেখা গেল যে সে ভালো একটা ক্যান্ডিডেট, কিভাবে বলেছে সেটা আর কেউ বিবেচনা করলো না, ওই ভাইরাল অংশটুকু দেখেই কিন্তু তাকে আন্ডারমাইন করে ফেললো। তো এই জিনিসটা কিন্তু এখন আমি দেখছি যে অনেক দল এবং অনেক প্রার্থী এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। এইখানেই শান্ত ভাই যেটা বললেন খুব অ্যাবসলিউটলি ক্লিয়ার, যে সরকারের এখানে একটা মেজর রোল প্লে করা উচিত ছিল। সরকারে এখনও এই জায়গাতে ফোকাস করা খুব জরুরি। রাজনীতিতে ধর্ম এবং অন্যান্য এলিমেন্টসগুলো যেগুলো আসে, সমস্যা হলো যে আমরা এমন একটা সোসাইটিতে চলে এসেছি যেখানে আমরা নৈতিকতা হারিয়ে ফেলেছি। জিততে হবে, এই জেতার জন্যে যত পন্থা আছে, যত রকম খারাপ পন্থা আছে, ভালো পন্থা না, সব খারাপ পন্থাগুলো আগে চুজ করি। যারা ধর্ম নিয়ে পজিটিভ কথা বলার কথা, তারা যখন ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু সেটা রাজনীতি করছে না, তারা এটা এক ধরনের, আমি বলবো এটা পাপ কাজ করছে ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি। কারণ আমি একটা ধার্মিক মানুষ যখন তার নীতি নৈতিকতার জায়গা হারিয়ে সে আলটিমেটলি বলার চেষ্টা করে যে আমাকে জিতালে আপনি বেহেশতে পাবেন, এটা তো অটোমেটিকলি সে একটা সিনের আশ্রয় নিল। তো এই জন্যে টোটাল রাজনৈতিক সংস্কৃতিটা, যেটা আমরা পজিটিভ একটা সংস্কৃতিতে যাওয়ার কথা, আনফর্চুনেটলি আমরা সামগ্রিকভাবে নেগেটিভ সংস্কৃতিতে চলে যাচ্ছি। জি, ডক্টর শান্ত, আর ক্লোজিং রিমার্কস? এখন যা কিছুই হোক, আমাদের এই সীমাবদ্ধতা, এই দোষ ত্রুটি নিয়েই তো আমরা, এর মধ্য দিয়ে আমাদের এদেশে থাকতে হবে, আমাদের পরের প্রজন্ম যাতে এই দেশে থাকতে পারে সেই বাসযোগ্য করতে হবে এই দেশটাকে। সেজন্য আমাদের সবার যে যার জায়গা থেকে চেষ্টা চালাতে হবে যে দেশটা আমাদের। রাজনীতি করেন আপনি, দলের স্বার্থ দেখেন, ব্যক্তির স্বার্থ দেখেন, যাই দেখেন, ন্যূনতম একটা প্রিন্সিপাল যাতে থাকে, তার ভিত্তিতে খুব বেশি অন্যায্য কাজের, প্রতারণামূলক বিষয়ের আশ্রয় না নিয়ে একটা সুন্দর নির্বাচন হোক। এইবার যদি আমি ভোট না পাই, পরের বার পাবো, পরের বার না পারলে তারপরের বার পাবো, যদি আমি সত্যিকার অর্থেই মানুষের জন্য, দেশের জন্য কাজ করি। এত হাউতাস না করে এখনই ক্ষমতা লাগবে, এখনই আমার সব খেতে হবে, এটা না করে আমরা সবাই যদি সহনশীলতার পরিচয় দিই, একটি সুন্দর নির্বাচন হয়। যারা নেতৃত্বে আসবেন তারা যেন জন আকাঙ্ক্ষা মাথায় রেখে, দেশপ্রেম মাথায় রেখে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর চেতনা দুটো মাথায় রেখে চলেন, এই প্রত্যাশাটা আমরা রাখবো। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার মঈন ফিরোজী এবং ডক্টর স্বাগত হোসেন সায়ন্ত, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, আমরা সবাই নির্বাচন চাই এবং একটা সুষ্ঠু নির্বাচন আমাদের সকলের চাওয়া, কারণ বাংলাদেশের মানুষ আসলে দীর্ঘকাল নির্বাচন দেখে না। নির্বাচন বলতে যা বোঝায়, নির্বাচনে ঝুঁকি থাকে, এটাও আমরা কম বেশি জানি, কিন্তু এবারের নির্বাচন অনেক বেশি বাড়তি ঝুঁকি নিয়ে এসছে এবং এখানে যারা নির্বাচনের দায়িত্বে, তাদের সদিচ্ছাটা নিয়ে সংশয় প্রকাশ করবার যথেষ্ট কারণ আছে এবং এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আরেকটা নতুন জটিলতা তৈরি করেছে এবং এখানে দেখা যাচ্ছে যে পুরো প্রশাসন যন্ত্র, সরকার একটা গণভোটে একটা পক্ষ নিয়ে প্রচারণা চালাচ্ছেন। সেখানেই প্রশ্ন যে তারা কি পুরো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে প্রভাব বিস্তার করছেন কি না। অনেকেই মনে করেন, অন্তত আমার অতিথিরা দুজনেই মনে করেন যে সরকার একটা পক্ষ নিয়ে ফেলেছে এবং এই পক্ষ নেওয়াটা যেমন একদিক থেকে সমীচীন নয়, অন্যদিক থেকে এই গণভোটে পক্ষ নেওয়াটা আসলে সংসদ নির্বাচনের উপরে এক ধরনের প্রভাব ফেলবে এবং এটা তারা দুজনেই বলছেন যে তারা একটা ভালো নির্বাচন তো চানই এবং কোনো ইলেকট্রাল কুও দেখতে চান না। সেটা হবে কি না সেটা নিয়ে এক ধরনের সংশয় আছে, বিশেষ করে পতিত সরকার এবং তাদের অনুসারীদের ভূমিকা, নতুন যে শক্তির উত্থান ঘটেছে তাদের নিয়েও যথেষ্ট শঙ্কার কারণ রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত আসার কোনো
জায়গা তৈরি করতে পারছে না, পরিস্থিতিটাও ভালো নয়, আস্থাও তৈরি করা যাচ্ছে না, এবং সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে যে সমন্বয় থাকা দরকার নির্বাচনকে কেন্দ্র করে সেটাও অনুপস্থিত। আর নির্বাচনে ধর্মের ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, সেগুলো নির্বাচনকে আরও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। উৎসাহ উদ্দীপনা নেই বললেই চলে, যেটা আমরা অতীতের নির্বাচনগুলোতে অনেক সময় একপেশে নির্বাচনে যেটা দেখেছি, এই নির্বাচনে সেটা লক্ষণীয় নয়। সব মিলিয়ে এক ধরনের জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ। তবে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটা জরুরি এবং তার জন্য নির্বাচনটাও জরুরি। মোটামুটি সবাই একমত হয়ে গেছেন দেশে দলমত নির্বিশেষে কোনো রকম একটা নির্বাচন হোক আপাত মুক্তির জন্যে। যদিও কেউ কেউ প্রশ্ন তুলছেন সেই নির্বাচন আসলে কোনো রকমের যেন তেন একটা নির্বাচন আসলে নতুন কোনো সংকট তৈরি করবে না। তারপর অনেকেই মনে করেন যে এই অচল অবস্থার থেকে, এই যে একেবারে নন ফাংশনিং একটা গভর্নমেন্ট, এর থেকে মুক্তিটা খুব জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।